আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকে একটা বই থেকে পাঠ করব। বইটা হচ্ছে কোয়ান্টাম মেথড, গুরুজি শহীদ আল বুখারী মহাজাতকের লেখা বইটার চতুর্থ অধ্যায় থেকে পাঠ করব। এই বিষয়টা হচ্ছে দৃষ্টিভঙ্গি সম্পর্কে লেখা। চতুর্থ অধ্যায় 4, দৃষ্টিভঙ্গি বা নেপথ্য নায়ক। বলা হয়ে থাকে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। সেই দৃষ্টিভঙ্গি নিয়েই এখানে লেখা হয়েছে। আমি দৃষ্টিভঙ্গি নেপথ্য নায়ক থেকে কিছু পাঠ করব। আপনারা সবাই ধৈর্য সহকারে শুনুন। অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আপনারা শুনে অনেক উপকৃত হবেন এবং জীবনের একটা প্রেরণা পাবেন এখান থেকে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে থাকুন। দৃষ্টিভঙ্গি নেপথ্য নায়ক। মস্তিষ্করূপী বিস্ময়কর জৈব কম্পিউটার যথাযথ ব্যবহার করার জন্য প্রয়োজন সুসংহত মানসিক প্রস্তুতি। আর মানসিক প্রস্তুতির ভিত্তি হচ্ছে দৃষ্টিভঙ্গি, নিয়ত বা অভিপ্রায়। কারণ মন পরিচালিত হয় দৃষ্টিভঙ্গি বা নিয়ত দ্বারা, আর মস্তিষ্ককে চালায় মন। বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা করেছেন মন ও মস্তিষ্ক সম্পর্ক নিয়ে। ডাক্তার এলেন গোল্ডস্টাইন, ডাক্তার জন মোটিল, ডাক্তার ওয়াইল্ডার পেনফিল্ড ও ডাক্তার রয় জন দীর্ঘ গবেষণার পর বলেছেন, একজন প্রোগ্রামার যেভাবে কম্পিউটারকে পরিচালিত করে তেমনি মন মস্তিষ্ককে পরিচালিত করে। মস্তিষ্ক হচ্ছে হার্ডওয়্যার আর মন হচ্ছে সফটওয়্যার। নতুন তথ্য, নতুন বিশ্বাস মস্তিষ্কের নতুন ডেনড্রাইট সৃষ্টি করে। নতুন সিনাপসের মাধ্যমে তৈরি হয় সংযোগের নতুন রাস্তা। বদলে যায় মস্তিষ্কের প্রবাহের প্যাটার্ন। মস্তিষ্ক তখন নতুন দৃষ্টিভঙ্গির আলোকে নতুন বাস্তবতা উপহার দেয়। নতুন বাস্তবতা ভালো হবে না খারাপ হবে, কল্যাণকর হবে না ক্ষতিকর হবে, তা নির্ভর করে মস্তিষ্কে দেওয়া তথ্য বা প্রোগ্রামের ভালো মন্দের উপর। কল্যাণকর তথ্য বা বিশ্বাস কল্যাণকর বাস্তবতা সৃষ্টি করে, আর ক্ষতিকর তথ্য বা বিশ্বাস ক্ষতিকর বাস্তবতা উপহার দেয়। তাই নিঃসন্দেহে বলা যায় জীবনের নতুন বাস্তবতা চাবিকাঠি হচ্ছে দৃষ্টিভঙ্গি বা নিয়ত। বিজ্ঞানীরা বলেন দৃষ্টিভঙ্গি দু ধরনের, এক প্রোঅ্যাক্টিভ, দুই হচ্ছে রিঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ অর্থ হচ্ছে যে কোনো পরিস্থিতিতে উত্তেজিত বা আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত পদক্ষেপ গ্রহণ। প্রোঅ্যাক্টিভ অর্থ হচ্ছে অন্যের কাজের প্রতিক্রিয়া হিসেবে কোনো কাজ বা আচরণ না করা। সর্বাবস্থায় নিজের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি অনুসারে আচরণ ও কর্মপন্থা অবলম্বন করা। প্রোঅ্যাক্টিভ অর্থ হচ্ছে কি নেই তা নিয়ে হাহুতাশ না করে যা আছে তা নিয়ে সুপরিকল্পিতভাবে কাজ শুরু করা। প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি সবসময় সাফল্য ও বিজয় ছিনিয়ে আনে। অপরদিকে রিঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি সবসময় ব্যর্থতা, হতাশা ও অশান্তি সৃষ্টি করে। রিঅ্যাক্টিভ হলে নিয়ন্ত্রণ তখন নিজের হাতে থাকে না, নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে। আপনি তখন অন্যের কথায় কষ্ট পান, অন্যের কথায় রেগে যান, অন্যের আচরণে ক্রোধে ফেটে পড়েন, অন্যের তোষামোদীতে উৎফুল্ল হয়ে ওঠেন, অন্যের চাটুকারিতায় গলে যান, অন্যের কথায় নাচেন। তখন নিয়ন্ত্রণ আর আপনার হাতে থাকে না, নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে। রিঅ্যাক্টিভ হলে নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে গেলে পরিণতি কী হয় তা দুইটি অতি প্রচলিত গল্প থেকে আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি। প্রথম গল্প বাবা, ছেলে ও গাধার গল্প। বাবা ও ছেলে বিশেষ প্রয়োজনে বাড়ির পোষা গাধাটি বিক্রি করার জন্য হাটের পথে যাত্রা শুরু করলো। বাবা ছেলে ও গাধা তিনজনই হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তাদের দেখে একজন বলল, লোক দুটি কি বোকা, গাধা থাকতে হেঁটে যাচ্ছে, একজন তো গাধার পিঠে উঠে আরাম করে যেতে পারে। বাবা ছেলেকে গাধার পিঠে উঠিয়ে দিলেন। ছেলে গাধার পিঠে আর বাবা হেঁটে চলছেন। কিছু দূর যাওয়ার পর একজন বলল, কি বেয়াদব ছেলে, গাধার পিঠে আরাম করে যাচ্ছে আর বুড়ো বাপকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এ মন্তব্য শোনার পর বাবা ও ছেলে স্থান পরিবর্তন করলো, অর্থাৎ বাবা গাধার পিঠে আর ছেলেটি গেল হেঁটে হেঁটে। আর কিছু দূর অগ্রসর হওয়ার পর আর এক ব্যক্তি মন্তব্য বলল, কি নিষ্ঠুর পিতা, নিজে গাধার পিঠে আরাম করছে আর মাসুম বাচ্চাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এ মন্তব্য শোনার পর বাবা ও ছেলে দুজনই গাধার পিঠে উঠে পড়লো। গাধা চলতে শুরু করলো। কিছু দূর অগ্রসর হওয়ার পর একজন পশুপ্রেমিকের নজরে পড়লো তারা। পশুপ্রেমিক তাদের দেখে আক্ষেপ করে বলতে শুরু করলো, কি অত্যাচার, কি অবিচার,
একটি গাধা, তার উপর দুটি লোক, এটা মেনে নেওয়া যায়? বাবা ও ছেলে পড়ল মহা বিপদে, মহা সমস্যায়। কি মুশকিল! গাধার সাথে হেঁটে গেলে গেলে দোষ, ছেলে উঠলে দোষ, বাবা উঠলে দোষ, দুজনে উঠলে দোষ। এখন কি করা যায়? বাবা ছেলে দুজন মিলে একটা বুদ্ধি করলো, বাঁশ ও রশি জোগাড় করলো, গাধাকে 4 পা ভালো করে বাঁধলো। তারপর পায়ের ফাঁক দিয়ে বাঁশ ঢুকিয়ে দিল। বাবা সামনে আর ছেলে পিছনে বাঁশ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো। গাধা রইল ঝুলে। গাধাকে কাঁধে নিয়ে পুল পার হওয়ার সময় গাধা ভয় পেয়ে চিৎকার করে নড়ে উঠল। বাবা ছেলে ও গাধা দুজনেই পড়ে গেল খালে। তাদের গন্তব্য হলো খালে। গাধার মেরুদণ্ড ভাঙলো, বাবা ও ছেলের পা ভাঙলো। গাধা আর বেচা হলো না। বাবা ও ছেলে আহত অবস্থায় ফিরে এলো ঘরে। এই হলো গাধা, বাবা ছেলে ও গাধার গল্প। এখানে দেখতে পেলাম যে অন্যের কথায় তারা প্রভাবিত হয়ে অন্যের নিয়ন্ত্রণে তারা চলে গিয়েছিল এবং তাদের নিজেদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। সেই কারণে তাদের পতন হলো আর কি, অধঃপতন হলো। পণ্ডিত মশাই ও পাঠার গল্প। সর্বশাস্ত্রে পারদর্শী পণ্ডিত মশাইয়ের ইচ্ছা হলো পাঠার মাংস খাবেন, অর্থাৎ ছাগলের মাংস খাবেন আর কি। পুরুষ ছাগল যেটা, ওটাকে পাঠা বলে। পাজি পুঁথি দেখে দিনক্ষণ গণনা শেষে শুভ মুহূর্ত নিরূপণ করে যাত্রা করলেন হাটে গিয়ে নাদুস পাঠা পেয়ে গেলেন একটা। পণ্ডিত মশাই খাবেন তাই বিক্রেতাও দামও একটু কমিয়ে রাখলো। কম দামে নাদুস পাঠা পেয়ে মনের আনন্দে পণ্ডিত মশাই পাঠাটিকে কাঁধে উঠিয়ে বাড়ির পথে ফিরছেন। পণ্ডিত মশাইয়ের কাঁধে নাদুস পাঠা দেখে রাস্তায় প্রতারণার উদ্দেশ্যে অপেক্ষমান 5 ঠক মুহূর্তে বুদ্ধি স্থির করে ফেলল। বেশ খানিকটা দূরে নিয়ে রাস্তার ধারে অপেক্ষা করতে লাগলো। পণ্ডিত মশাই প্রথম ঠগের কাছাকাছি যেতেই ঠক এগিয়ে এসে পণ্ডিত মশাইকে প্রণাম করে বলল, ঠাকুর, আপনার মতো সজ্জন ব্রাহ্মণ এই গ্রামে আর কেউ নেই, কিন্তু আপনার কাঁধে কুকুর কেন? পণ্ডিত মশাই রেগে গেলেন তার কথায়, বললেন, এই কুকুর কোথায়? এটা তো পাঠা। প্রথম ঠককে ফেলে পণ্ডিত মশাই এগিয়ে গেলেন। দ্বিতীয় ঠকের কাছে আসতেই এগিয়ে প্রণাম করলো দ্বিতীয় ঠক। ঠাকুর, আপনার মতো সজ্জন ব্রাহ্মণ এই ইউনিয়নে নেই, কিন্তু আপনি কুকুর কাঁধে নিয়ে যাচ্ছেন কেন? পণ্ডিত মশাই তার প্রতি আগের মতো বিরক্তি প্রকাশ করে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পর তৃতীয় ঠক এগিয়ে এসে পণ্ডিত মশাইকে প্রণাম করে বলল, ঠাকুর, আপনার মতো ব্রাহ্মণ এই পুরো থানায় নেই, কিন্তু আপনার কাঁধে কুকুর কেন? পণ্ডিত মশাই তখন নিজের বিচার বিবেচনার উপর আস্থা প্রবল। তিনি আগের মতোই বিরক্তি প্রকাশ করে এগিয়ে চললেন। চতুর্থ ঠক এগিয়ে এলো, এসে ভক্তি করে গদগদভাবে প্রণাম করে বলল, আপনার মতো ব্রাহ্মণ পুরো জেলায় নেই, কিন্তু ঠাকুর, আপনার আজ কি হলো? অস্পৃশ্য কুকুরকে আপনি কাঁধে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। সনাতন ধর্ম অনুসারে কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, কোনো ব্রাহ্মণ এটিকে স্পর্শ করতে পারেন না, এটা আসলে বিষয়। পণ্ডিত মশাই আবার একটু ভাবলেন, আমি তো দেখে শুনে নাদুস পাঠা কিনলাম, কিন্তু আগের 3 জন এটাকে বলছে কুকুর, এও বলল কুকুর। ঠিক আছে, একটু কাঁধ থেকে নামিয়ে দেখি। পণ্ডিত মশাই তখন পাঠাটাকে কাঁধ থেকে নামিয়ে লেস নেড়ে চেড়ে ভালো করে দেখলেন। দেখে আবার নিশ্চিত হলেন এটা কুকুর নয়, পাঠা। আবার পাঠাটিকে কাঁধে চড়ালেন, কিন্তু কাঁধে চড়ালে কি হবে? আসলে পণ্ডিত মশাই নিজের উপর বিশ্বাসের ভিত তখন নড়বড়ে হয়ে গেছে। তা না হলে দেখে শুনে কেন পাঠাকে আবার পরীক্ষা করতে গেলেন? তাহলে তো দেখে শুনে পাঠাকে পরীক্ষা করতে যেতেন না। এবার পঞ্চম ঠক যখন প্রণাম শেষে বলল, ঠাকুর, আপনার কাঁধে কেন কুকুর? তখন পণ্ডিত মশাই নিজের উপর বিশ্বাস পুরোটাই ভেস্তে গেল। জলজন্ত পাঠাটাকে কাঁধ থেকে নামে জোরে একটা লাথি মারলেন। আক্ষেপ করে বললেন, কার মুখ দেখে যাত্রা করেছিলাম, কিনলাম পাঠা, হয়ে গেল কুকুর। আর ওদিকে পণ্ডিত মশাই দৃষ্টি আড়ালে যেতেই পাঠাটাকে ধরে মজা করে খাওয়ার জন্য নিয়ে গেল ঠগেরা নিজেদের আস্তানায়। তাহলে আমরা দেখলাম অন্যের কথায় অন্যের কথায় নিয়ন্ত্রিত হওয়ার কারণে কিভাবে নিজের ক্ষতি হলো। রিয়েক্টিভ হওয়ার কারণে অন্যের কথায় প্রতিক্রিয়া হিসেবে পদক্ষেপ নেওয়ার ফলে বাবা ছেলে গাধাটিকে বিক্রি করতে পারলো না, নিজেরা আহত হলো। পণ্ডিত মশাইয়ের পাঠা
ঠগেরা খেলো। আসলে আপনি নিজস্ব বিচার বিবেচনার পরিবর্তে অন্যের উস্কানিতে বা অন্যের প্ররোচনায় বা অন্যের মন্তব্যের প্রেক্ষিতে বা উত্তেজিত হয়ে পদক্ষেপ নেন, তখন ক্রিয়া নয়, তখন তা হয়ে যায় প্রতিক্রিয়া। আর প্রতিক্রিয়া কখনো ক্রিয়ার মতো ফলপ্রসূ হয় না। প্রতিক্রিয়া সবসময় ব্যর্থতা ডেকে নিয়ে আসে। প্রতিক্রিয়া ও উত্তেজিত সিদ্ধান্ত কীভাবে ব্যর্থতা ডেকে নিয়ে আনে মুক্তিযোদ্ধা মুষ্টিযুদ্ধ মোহাম্মদ আলীর প্রতিপক্ষরাই তার প্রমাণ। মোহাম্মদ আলী সবসময় দৈহিক দিক থেকে তার চেয়ে শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করেছেন। মোহাম্মদ আলীর বক্সিংয়ের এক কৌশল ছিল অভিনব। তিনি রিং এর নেমেই লাফাতে শুরু করতেন, হাত চালানোর চেয়ে লাফাতেন বেশি, আর সেই কাজ শুরু করতেন প্রতিপক্ষকে বকাবকি, গালিগালাজ, স্লেজিং করতেন। তার গালিগালাজ যে প্রতিপক্ষ বেশিরভাগ সময় প্রবল উত্তেজিত হয়ে উঠত এবং এক ঘুষিতে নক আউট করার জন্য প্রবল বেগে ঘুষি মারত। আর মোহাম্মদ আলী সেই সুযোগে সদ্ব্যবহার করতেন পুরোপুরি। বিদ্যুৎ গতিতে একটু সরে গিয়েই লেফট হুক বসিয়ে দিতেন। ভারসাম্যহীন প্রতিপক্ষ ধরাশয়ী হয়ে যেত সহজেই, কারণ প্রবল বেগে কোথাও আঘাত করতে চাইলে সেখানে না লাগলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। আসলে রিয়াক্টিভ হয়ে, উত্তেজিত হয়ে, রেগে গিয়ে কোনো কিছু করলে সাধারণভাবে পরাজয়ী কপালে জোটে। রেগে গেলেন তো হেরে গেলেন। রেগে গেলে মানুষ কিভাবে হেরে যায় তার একটি চমৎকার আমেরিকান গল্প আছে। এক মার্কিন ধনকুবেরের একমাত্র সুন্দরী কন্যার ছেলে বন্ধুর অভাব নেই, থাকারও কথা না। একে তো সুন্দরী, তার উপর আবার ধনকুবেরের মেয়ে যখন বিয়ের বয়স হলো, বাবা তখন বললেন, এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, বলো তোমার কাকে পছন্দ, যাকে পছন্দ তার সাথেই তোমার বিয়ের ব্যবস্থা করব। মেয়ে পছন্দের প্রকাশে অপারগতা জানালো, বলল, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, কারণ সবাই বলে তারা আমাকে ভালোবাসে, আমার জন্য প্রয়োজনে জান দিয়ে দিবে। বাবার কথায় চিন্তায় পড়ে গেলেন আর কি। এই কথা শুনে কি করা যায় ভাবতে ভাবতে বুদ্ধি বেরিয়ে এলো। মেয়ের সাথে আলাপ করে বাবা সিদ্ধান্ত ঘোষণা করলেন, প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকেই তার মেয়ে বিয়ে করবে। প্রতিযোগিতার দিন দেখা গেল শতাধিক যুবক সুন্দর পোশাকে পরিপাটি অবস্থায় ধনকুবেরের বাড়িতে এসে উপস্থিত। ধনকুবের সবাইকে বাড়ির সুইমিং পুলে নিয়ে গেলেন। সুইমিং পুলের পাশে সবাইকে দাঁড় করিয়ে বললেন, দেখো, প্রতিযোগিতা খুব সহজ, সাঁতার প্রতিযোগিতা হবে, সাঁতারে যে প্রথম হবে তার সাথে আমার মেয়ের বিয়ে দেব। তবে সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার আগে ভালোভাবে খেয়াল করো, পানির নিচে বহু কুমির অপেক্ষা করছে। এই কুমিরগুলো 1 মাস ধরে কোনো খাবার খায়নি আর কি, খাবার দেওয়া হয়নি। ধনকুবেরের কথা শেষ হতে না হতেই এক যুবক পানিতে পড়ে চোখ বন্ধ করে 2 হাত পা নাড়ছে। কুমিরগুলো কিছু বুঝে ওঠার আগেই সেই যুবক ভাগ্যক্রমে কিছুক্ষণের মধ্যে সুইমিং পুলের ওপারে গিয়ে উঠেছে। ঘটনার আকস্মিকতায় সবাই হতবাক। বিস্ময়ের ঘোর কাটতেই ধনকুবেরের মেয়ে দৌড় দিয়ে জড়িয়ে ধরল যুবককে। বিস্ময়াবিষ্ট কণ্ঠে বলল, তোমার মতো বীরকেই তো আমি চাচ্ছিলাম, তুমি আমার স্বামী হওয়ার একমাত্র উপযুক্ত। এদিকে যুবকের রাগ তখনও থামেনি, উত্তেজনায় হাত পা কাঁপছে। এক ঝটকায় মেয়েটিকে দূরে ঠেলে দিয়ে চিৎকার করে উঠল, কোন হারামজাদা আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে, তাকে আগে দেখে নেই, তার আজকে খবর আছে। সুন্দরী স্ত্রী ও ধনকুবেরের সম্পদ ওই যুবকের হাতের মুঠোয় চলে এসেছিল। ধাক্কা যেই দিক সুইমিং পুল অতিক্রম করে সবার চোখে বিজয়ী বলে গণ্য হয়েছিল, কিন্তু সেই রাগকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সৌভাগ্য এসেও তার হাতের নাগালের বাইরে চলে গেল। অথচ রাগ দমন করতে পারলে, ঠান্ডা মাথায় পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নিতে পারলে সে অনায়াসে মুচকি হেসে বলতে পারত, পুরুষ তো আমি একাই, ওরা আবার পুরুষ নাকি। নিজের জীবন অনুসন্ধান করলেও আপনি হয়তো দেখতে পাবেন অনেক সুযোগ নষ্টের পিছনে রয়েছে আপনার রাগ, ক্ষোভ, অভিমান। তাই সবসময় স্মরণ রাখুন, রেগে গেলেন তো হেরে গেলেন। জীবনে জয়ী হওয়ার জন্য তাই আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। ব্যক্তিগত জীবনে প্রোঅ্যাক্টিভ হওয়ার সুফল আপনি অল্প কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন। আপনি হয়তো বলবেন, সব সময় কি প্রোঅ্যাক্টিভ থাকা যায়? একজন অহেতুক গালিগালাজ করলো, মা বাবাকে তুলে গালি দিল, তখন কি প্রোঅ্যাক্টিভ থাকা যায়? অনায়াসে থাকা যায়।
মহামতি বুদ্ধের জীবনের একটি ঘটনা এক্ষেত্রে আপনাদের জন্য অনুসরণীয় হতে পারে, অনুসরণীয় দৃষ্টান্ত। মহামতি বুদ্ধ তখন বৃদ্ধ, এক চালবাজ লোক জুটে গেল। সে ভাবল বুদ্ধ বেশি দিন বাঁচবেন না। এখন তার সাথে কিছুদিন থেকে যদি কিছু কায়দা কানুন টেকনিক শিখে নেওয়া যায়, তাহলে বুদ্ধ মারা যাওয়ার সাথে সাথে নিজেকে বুদ্ধের অবতার ঘোষণা করে দেবে। আর তখন তাকে পরিশ্রম করতে হবে না, বসে বসে দান দক্ষিণা গ্রহণ করেই জীবনটা সুখে কাটিয়ে দেওয়া যাবে। যেই বাবা সেই কাজ। ভণ্ড একেবারে নিবেদিত প্রাণ শিষ্যের মতন ভান করে বুদ্ধের সেবা যত্ন করতে লাগলো। মহামতি বুদ্ধ তার মতলব বুঝলেও কিছু বললেন না। বছর 2 পার হওয়ার পর ভণ্ড শিষ্য বুঝতে পারল সে ধ্যানের ক্ষমতা বা আধ্যাত্মিক শক্তি কিছুই লাভ করেনি। কারণ নিয়ত পরিষ্কার না থাকলে ধ্যানের ক্ষমতা বা আধ্যাত্মিক শক্তি লাভ করা যায় না। ভণ্ড শিষ্য এর ফলে ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠল, মনে মনে ঠিক করলো এর উপযুক্ত প্রতিশোধ সে নেবে। একদিন ভোরবেলা মহামতি বুদ্ধ একা বসে আছেন। ভণ্ড ভাবলো এই তো সুযোগ। সে কাছে গিয়ে বুদ্ধকে অশ্রাব্য গালিগালাজ করতে লাগলো। বুদ্ধ চুপচাপ শুনছেন, কিছুই বলছেন না। অনেকক্ষণ গালিগালাজ করার পর ভণ্ড শিষ্য যখন একটু থামলো, বুদ্ধ তখন মুখ খুললেন, শান্তভাবে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাকে কোনো প্রশ্ন করতে পারি? ভণ্ড শিষ্যের মেজাজ তখনও ঠান্ডা হয়নি। সে ঝাঁঝালো স্বরে উত্তর দিল, বলল, জিজ্ঞেস করেন। কি জিজ্ঞেস করবেন? বুদ্ধ বললেন, ধরো তোমার কিছু জিনিস তুমি কাউকে দিতে চাচ্ছ, কিন্তু সে যদি না নেয়, তাহলে জিনিসগুলো কার কাছে থাকবে? উত্তেজিত শিষ্য জবাব দিল, এ তো সহজ বিষয়, এটাও আপনি বুঝেন না? আমার জিনিস আমি যাকে দিতে চাচ্ছি সে যদি না নেয়, তাহলে আমার কাছেই থাকবে। বুদ্ধ জিজ্ঞেস করলেন, তোমার জিনিস তুমি যাকে দিতে চাচ্ছ সে না নিলে তোমারই থাকবে? ভণ্ড শিষ্যের উত্তর, হ্যাঁ, আমারই থাকবে। এবার মহামতি বুদ্ধ বললেন, তাহলে এতক্ষণ তুমি আমাকে যা গালিগালাজ উপহার দিলে, আমি তার কিছুই নিলাম না। বুঝলেন তো ঘটনাটা? তার মানে এটা এই গালিগালাজগুলো ওই ভণ্ড শিষ্যের কাছেই রয়ে গেল। আপনি আপনার জীবনে ব্যক্তিগত গালিগালাজ ও অপমানসূচক কথাবার্তার জবাবে মহামতি বুদ্ধের এই কৌশল অবলম্বন করতে পারেন। আসলে একজন মানুষ যখন অযৌক্তিক আচরণ করে, গালিগালাজ করে মা বাবাকে তুলে গাল দেয়, তখন এর জবাবে আপনিও যদি তার মা বাবাকে তুলে গাল দিতে পারেন, আপনিও দিতে পারেন, কিন্তু তার মা বাবাকে গালি দিয়ে আপনি নিজেকেই অপমানিত করলেন। সে গালিগালাজ করে আপনার শান্তি নষ্ট করতে এসেছিল। আপনি গালার দেওয়ার অর্থ হচ্ছে তার উদ্দেশ্যকে সফল করা। তার চেয়ে কিছুক্ষণ গালিগালাজ শোনার পরে আপনি বিনয়ের সাথে বললেন, ভাই আপা, আপনি অনেক মেহেরবান, অনেক কিছু আমাকে দিলেন, কিন্তু এগুলো রাখার জায়গা আমার কাছে নেই, আমি কিছুই নিলাম না, এগুলো আপনারই থাক। একথা বলার পর দেখবেন সে দাঁত কামড়ে চলে যাচ্ছে, আর তার গালিগালাজ যে আপনার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারলো না, এটাই তার পরাজয়। আর এ পরাজয়ের যন্ত্রণা হয়তো তাকে অনেক দিন বয়ে বেড়াবে। সে এসেছিল আপনার শান্তি নষ্ট করতে, কিন্তু শান্ত থেকে আপনি তাকে পরাভূত করলেন। আপনি আপনার চারপাশে তাকালেই দেখবেন যে ক্ষেপে তাকেই খেপানো হয়। ভাই বোন বন্ধু বান্ধব এদের দিকে লক্ষ্য করলে দেখবেন যে একটু সংবেদনশীল সহজে খেপে যায়, অন্যরা তাকে ইচ্ছাকৃতভাবে খোঁচা দেয়, কটাক্ষ করে, মন্তব্য করে, উপাধি দেয়, খেপিয়ে এক ধরনের আনন্দ পায়, বিকৃত আনন্দ পায়। এ ধরনের পরিস্থিতি এড়ানোর একটাই পথ, শান্ত থাকা, কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত না করা, বরং তাদের এই কটাক্ষকে আপনি যে পরোয়া করছেন না সে জন্য অবস্থাভেদে একটি মুচকি হাসুন, দেখবেন অপরপক্ষে রণে ভঙ্গ দেবে। আপনি যদি ক্রমাগত কিছুদিন না খেপে থাকতে পারেন, দেখবেন এরপর কেউ আপনাকে খেপাতে আসছে না, আর খেপাতে আসবে না, কারণ আপনি না খেপলে তারা খেপায় মজা পাবে না। আপনি হয়তো প্রশ্ন করবেন, পারিবারিক জীবনে কি সব পরিস্থিতিতে প্রোঅ্যাক্টিভ থাকা সম্ভব? অবশ্যই সম্ভব। যত প্রোঅ্যাক্টিভ থাকবেন তত পারিবারিক প্রশান্তি বাড়বে। গ্রিক দার্শনিক ডায়োজনাসের জীবন দেখুন, একদিনের ঘটনা। তত্ত্ব আলোচনায় ডায়োজনাস এতই মশগুল ছিলেন যে রাত পার হয়ে গেল, কিন্তু বাড়ির কথা তার মনেই পড়ল না।
পরদিন সন্ধ্যায় তার খেয়াল হলো গতকাল তিনি বাসায় যাননি। মনে মনে অনুশোচনা করলেন, সিদ্ধান্ত নিলেন বাসায় গিয়ে তিনি একদম প্রোঅ্যাক্টিভ থাকবেন। এদিকে ডায়োজেনাসের স্ত্রী টেনশন ও দুশ্চিন্তায় অস্থির। স্বামী রাতে বাসায় ফেরেননি, স্বামীর কোনো খবরই পাননি। অতএব স্ত্রী হিসেবে তার টেনশন সহজেই বোঝা যায়। পরদিন সন্ধ্যায় ডায়োজেনাস যখন বাসায় ফিরলেন, স্ত্রী তাকে দেখে প্রথম নিশ্চিত হলেন, যাক, স্বামী সুস্থ আছে, ভালো আছে। তারপরই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। এমন কোনো কথা বা বাক্য নেই যা তিনি উচ্চারণ করেননি, কারণ ক্ষোভের সময় মানুষ অনেক কটু কথাই বলে, যার জন্য পরে সে নিজেই অনুতপ্ত হয়। স্ত্রী এক না করে বলেই চলেছেন, কিন্তু ডায়োজেনাস চুপচাপ শুধু শুনছেন, একটি কথারও জবাব দিচ্ছেন না। একা আসলে কারোর সাথে ঝগড়া করা যায় না। স্ত্রী কোনো কথার জবাব না পেয়ে আরও ক্ষুব্ধ হয়ে উঠলেন, কি একেবারে মৌনী সাধু? আমার একটা প্রশ্নের জবাব নেই, ঠিক আছে, মজা দেখাচ্ছি। এই বলে সেই ডিসেম্বরের শীতের সন্ধ্যায় বালতিতে রাখা ঠান্ডা পানি এনে পুরা ডায়োজেনাসের মাথায় ঢেলে দিলেন। এবার ডায়োজেনাস একটু মুচকি হাসলেন, বললেন, এত তর্জন গর্জন, তারপর একটু বর্ষণ না হলে তো তর্জন গর্জন একেবারেই বৃথা হয়ে যেত। অর্থাৎ মেঘ ডাকার পরে তো বৃষ্টি না মেরেই তো স্বাভাবিক। শীতের রাতে এত ঠান্ডা পানি মাথায় পড়ার পরও কোনো স্বামী মাথা ঠান্ডা রাখতে যদি পারেন, তাহলে কোনো স্ত্রীর পক্ষে রাগ করে থাকা কি সম্ভব? স্ত্রীও এবার হেসে ফেললেন, মূর্তি মিটমাট হয়ে গেল সব। পারিবারিক জীবনে যে কোনো ঝগড়া, ক্ষোভ, রাগারাগি নিরসনে আপনি এই প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গিকে প্রয়োগ করতে পারেন। আপনার স্ত্রী উত্তেজিত হয়ে উঠেছেন, অযৌক্তিক কথা বলছেন, আপনি চুপচাপ থাকুন। আপনার স্ত্রী তো আপনাকে বলছে, অন্যের স্ত্রী তো আর আপনাকে বলছে না। একটু চুপ থাকুন, মনে মনে হাসুন, মনে মনে বলুন, চিৎকার করছ, করো, সময় মতোই জবাব দিব। কয়েক ঘন্টা বা কয়েকদিন পর দেখবেন স্ত্রীর তার আচরণের জন্য আপনার কাছে দুঃখ বা অনুশোচনা প্রকাশ করছেন। আপনার স্বামী রেগে গেছেন, যা তা বলছেন, বলতে দিন। আপনার স্বামী আপনাকেই তো বকছে, অন্যের স্বামী তো আর আপনাকে বকছে না, বলতে দিন। আপনি চুপচাপ থাকুন, মনে মনে বলুন, লাফাচ্ছ, লাফাও, সময় আসুক, তারপর মজা বুঝাবো। কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে দেখবেন তিনি আপনার কাছে দুঃখ প্রকাশ করছেন। প্রোঅ্যাক্টিভ বা না হয়ে যদি রিঅ্যাক্টিভ হন, তাহলে কি হবে? তিনি একটা কথা বলবেন, আপনি কথার পিঠে কথা চাপাবেন, তিল জমে জমে তাল হয়ে যাবে, মনোকষ্ট, মনোমালিন্য বাড়তেই থাকবে, এমনকি তা বিচ্ছেদের পথে চলে যেতে পারে। অপরদিকে প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি কার্যত পরিবারের উপর আপনার প্রভাব ও নিয়ন্ত্রণকেই প্রতিষ্ঠিত করবে। প্রোঅ্যাক্টিভ মানুষই অন্যকে প্রভাবিত করে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিজের পক্ষে নিয়ে আসতে পারে। এজন্যই মহামানবরা সবসময় প্রোঅ্যাক্টিভ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন দেখুন, তিনি সব সময় প্রোঅ্যাক্টিভ ছিলেন। দৃষ্টান্ত হিসেবে আমরা দুই একটি ঘটনার আলোচনা করতেই পারি। বৃদ্ধার সাথে আচরণ, ঘটনাটা আমরা কিন্তু সবাই জানি। এক বৃদ্ধা নবীজির পথে কাঁটা বিছিয়ে রাখত, উদ্দেশ্য নবীজিকে কষ্ট দেওয়া। নবীজি প্রতিদিন কাঁটা সরিয়ে পথ চলতেন, যাতে অন্যের পায়ে কাঁটা না বিধে। একদিন পথে কাঁটা নেই, দ্বিতীয় দিনও পথে কাঁটা নেই। নবীজি ভাবলেন, একদিন হয়তো ভুল করে বৃদ্ধা কাঁটা বিছায়নি, 2 দিন তো ভুল হতে পারে না, নিশ্চয়ই বৃদ্ধা অসুস্থ বা বৃদ্ধের কোনো সমস্যা হয়েছে। তিনি খোঁজ নিলেন, বৃদ্ধা ঠিকই গুরুতর অসুস্থ। আমরা হলে বলতাম, বেটি বুড়ি, আমার পথে কাঁটা বিছিয়ে এসেছিস, আল্লাহ তাকে উপযুক্ত শাস্তি দিয়েছে। কিন্তু নবীজি বৃদ্ধার প্রতি সমবেদনা প্রকাশ করলেন, তার চিকিৎসা ও সেবা শুশ্রূষার ব্যবস্থা করলেন। বৃদ্ধা সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পর বৃদ্ধার মনে প্রশ্ন জাগলো, যাদের কথায় নবীর পথে কাঁটা বিছিয়েছি, তারা তো কেউ আমাকে দেখতে আসেনি, বরং যাকে কষ্ট দেওয়ার জন্য কাঁটা বিছিয়েছে তিনি আমার সেবা শুশ্রূষার ব্যবস্থা করলেন। মানুষ হিসেবে নবীজিই ভালো মানুষ। বৃদ্ধা নবীজির ধর্ম গ্রহণ করলেন। নবীজি প্রোঅ্যাক্টিভ ছিলেন বলেই বৃদ্ধাকে প্রভাবিত
করতে পেরেছিলেন। বৃদ্ধা যাই করুক না কেন, বৃদ্ধের আচরণ বৃদ্ধের আচরণে নবীজি প্রভাবিত হননি। নবীজি বৃদ্ধার সাথে সে আচরণই করেছেন যা তিনি সঙ্গত মনে করেছেন। সে কারণেই বিরুদ্ধাচরণকারী বৃদ্ধা নবীর অনুরাগীতে রূপান্তরিত হলো। ইহুদির সাথে আচরণ, এটিও একটি আমাদের জানা ঘটনা। এক সন্ধ্যায় এক ইহুদি এসে নবীজির আতিথ্য গ্রহণ করলো। নবীজি তাকে ভালোভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়ার পর রাতে ঘুমানোর জন্য সবচেয়ে ভালো কম্বলটি তাকে দিলেন। কিন্তু ইহুদির মতলব ছিল খারাপ। সবাই যখন গভীর নিদ্রায় নিমগ্ন তখন ইহুদি কম্বলে পায়খানা করে ভোর হওয়ার আগেই পালিয়ে গেলেন। কিন্তু তাড়াহুড়ো করে পালানোর সময় ভুলে তলোয়ার ফেলে গেল। নবীজি ফজরের সময় উঠে অবস্থা দেখে সবই বুঝলেন, কিন্তু কাউকে কিছু না বলে কম্বল পরিষ্কার করার ব্যবস্থা করলেন। ইহুদির তলোয়ারটা ভালোভাবে রেখে দিলেন। এদিকে বহুদূর যাওয়ার পর ইহুদির খেয়াল হলো সে তলোয়ার ভুল করে ফেলে রেখে গেছে। তখনকার দিনে আরবে একজন মানুষের সবচেয়ে দামি সম্পদ ছিল তার তলোয়ার। ইহুদি অনেকক্ষণ চিন্তা করল, তারপর সিদ্ধান্ত নিল তলোয়ার ফেরত পাওয়ার জন্য সে নবীজির কাছে যাবে। ইহুদি দুরু বক্ষে নবীজির কাছে হাজির হলো। আমরা হলে হয়তো বলতাম, বেটা ইহুদি, তোকে যত্ন করে খাওয়ালাম দাওয়ালাম, সবচেয়ে ভালো কম্বলটি গায়ে দেওয়ার জন্য দিলাম, আর তুই পায়খানা করে কম্বল নষ্ট করে এর প্রতিদান দিলি, আর এখন এসেছিস তলোয়ার ফেরত নিতে। আয়, এই তলোয়ার দিয়ে তোর গলাটা কেটে ফেলি, না হয় একটা পা কেটে দেই। কিন্তু নবীজি প্রোঅ্যাক্টিভ, ইহুদির প্রতি সমবেদনা প্রকাশ করে বললেন, আহা, রাতে তোমার কত না কষ্ট হয়েছে, কত কষ্ট হলে একজন মানুষ কম্বল নষ্ট করতে পারে, আর সে লজ্জায় তুমি অন্ধকার থাকতেই চলে গেছো, আর যাওয়ার সময় ভুল করে তলোয়ারটা ফেলে রেখে গেছো। এই নাও তোমার তলোয়ার। নবীজির ব্যবহারে ইহুদি মুগ্ধ হলো। অনুশোচনা হলো তার মধ্যে। ইহুদি নবীজি ধর্ম গ্রহণ করলো। ইহুদির আচরণ দ্বারা নবীজি প্রভাবিত হননি বলেই নবীজি ইহুদিকে প্রভাবিত করতে পেরেছিলেন। ইতিহাসের দিকে তাকালে দেখব যুগে যুগে প্রোঅ্যাক্টিভ মানুষরাই অনেকে প্রভাবিত করেছেন, নিয়ন্ত্রণ করেছেন, সকল প্রতিকূলতাকে জয় করেছেন। প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি কীভাবে সাফল্য ও বিজয়ের বুনিয়াদে রূপান্তরিত হতে পারে সে আলোচনা আমরা শেষ করতে পারি ইতিহাসের একটা দৃষ্টান্ত দিয়ে। পবিত্র বাইবেল ও কোরআন শরীফে একই কাহিনী বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। কাহিনীটি হলো হজরত ইউসুফের। আমরা খুব সংক্ষেপে এটি আলোচনা করব। ঘটনার শুরু আমরা ধরতে পারি একটা স্বপ্ন দিয়ে। কিশোর ইউসুফ স্বপ্ন দেখলেন সূর্য, চন্দ্র ও 11টি নক্ষত্র ধীরে ধীরে এসে আনত হচ্ছে তার সামনে। ঘুম ভেঙে গেল তার। দৌড়ে গেলেন বাবা হজরত ইয়াকুব এর কাছে। বাবা স্বপ্নের অর্থ পরিষ্কার বুঝলেন পুত্র তার স্মরণীয় বরণীয় হবে, অসাধারণ মর্যাদার অধিকারী হবে। তিনি পুত্রকে নিষেধ করলেন, তোমার ভাইদের এ স্বপ্নের কথা কখনোই বলো না, তাহলে তারা ঈর্ষাপরায়ণ হয়ে তোমার ক্ষতি করবে। ইউসুফের আপন ভাই বেনিয়ামিন ছাড়াও বৈমাত্রীয় ভাই ছিল 10 জন। বৈমাত্রীয় ভাইরা ছিল ইউসুফের বড়। ইউসুফ বড় হতে লাগলেন, সদ্গুণাবলীও বিকশিত হতে লাগলো। বাবার খুবই প্রিয় পাত্র হয়ে গেলেন তিনি। আর বৈমাত্রীয় ভাইদের প্রতি ভাইদের ঈর্ষাও বাড়তে লাগলো। তারা ইউসুফকে পথের কাঁটা মনে করে সরানোর চক্রান্ত করলো। বাবা ইউসুফকে আগলে রাখলেও কৌশলে তারা একদিন তার বাবার কাছ থেকে দূরে নিয়ে গিয়ে জঙ্গলে কূপে নিক্ষেপ করলো। ইউসুফ কুয়ার মাঝে এক প্রস্তর খণ্ড ধরে বসে ধৈর্য ও সাহসের সাথে অপেক্ষা করতে লাগলেন। ব্যবসায়ী এক কাফেলা ভুল পথে এসে কুয়োর কাছে উপস্থিত হয়। তারা পানি তোলার জন্য কুয়ায় বালতি ফেলার পর ইউসুফ সেই বালতি ধরে ফেলেন। ব্যবসায়ীরা প্রথমে বুঝতে না পারলেও বালতি খুব ভারী লাগায় উকি দিয়ে দেখতে পান একটি লোক রশি ধরে আছে। কয়েকজন মিলে টেনে ইউসুফকে উপরে তুলে নিয়ে আসে। ব্যবসায়ীর দল উল্লসিত হয়ে ইউসুফকে দেখে। তারা বুঝতে পারে এই সুপুরুষ যুবককে মিশরের কৃতদাস হিসেবে খুব ভালো দামে বিক্রি করা যাবে। মিশরের অত্যন্ত ধনাঢ্য ও ক্ষমতাবান ব্যবসায়ী আজিজ দাস বাজার থেকে তাকে উচ্চ মূল্য কিনে আনলেন। নিজের ব্যক্তিগত দাসী হিসেবে নিয়োগ করলেন। বিনয়ী এবং মেধা দীপ্ত আচরণ এবং কর্তব্যপরায়ণতার কারণে কিছুদিনের মধ্যেই তিনি কার্যত আজিজ পরিবারের একজন সদস্যে রূপান্তরিত হলেন। ইউসুফ যেমন মেধাবী ও বুদ্ধিমান ছিলেন, তেমনই ছিলেন সুপুরুষ। গৃহস্বামী আজিজের স্ত্রী জুলেখা তার প্রেমে পড়ে গেল।
এতে ক্ষুব্ধ, কিন্তু ইউসুফ তাতে কোনোভাবেই সাড়া না দিয়ে কৌশলে তাকে এড়িয়ে যেতে লাগলেন। এতে ক্ষুব্ধ হয়ে জুলেখা মিথ্যা কলঙ্ক আরোপ করার চেষ্টা করলো। আজিজ চক্রান্তর মাধ্যমে ইউসুফকে ফেরাউনের কারাগারে নিক্ষেপ করলেন। ধনকুবের আজিজের বাড়িতে তিনি যেমন সহজভাবে গ্রহণ করেছিলেন, তেমনি কারাগারের জীবনকেও তিনি সহজভাবেই গ্রহণ করলেন। সাধনার নতুন পর্যায় শুরু হলো। তিনি স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শিতা অর্জন করলেন। কারাগারে নিজের আত্মিক শক্তিকে সংহত করতে থাকলেন ইউসুফ। এর মধ্যে কারাগারে দুজন কয়েদি এলো, একজন রাজ পরিচারক, অপরজন রাজ বাবুর্চি। এ দুজন একটু আলাপ করে বুঝতে পারলো যে ইউসুফ কোনো সাধারণ অপরাধী নয়। ইউসুফের সাথে তারা ঘনিষ্ঠ হয়ে উঠল। এক রাতে দুজনে খুব স্পষ্ট স্বপ্ন দেখলো। তার স্বপ্ন তাদের বিচলিত করে তুললো। রাজবাবুর্চির স্বপ্ন দেখলো সে এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার মাথায় রুটি, দুটি পাখি টুকরো টুকরে রুটি খেয়ে ফেলছে। রাজপরিচারক স্বপ্নে দেখলো সে রাজাকে মদ পরিবেশন করছে। দুজনেই হযরত ইউসুফের কাছে এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। তিনি স্বপ্নের ব্যাখ্যা করলেন, বাবুর্চি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে আর রাজপরিচারক তার চাকরি ফিরে পাবে। হযরত ইউসুফ রাজপরিচারককে বললেন সে চাকরি ফিরে পেলে সে যেন ফেরাউনকে জানায়, ফেরাউন মানে কি, সে দেশের রাজাকে আর কি, ফেরাউনকে জানায় ইউসুফ নামে এক নিরপরাধ ব্যক্তি তার কারাগারে শাস্তি পাচ্ছে। হযরত ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা সত্য হলো। বাবুর্চি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলো। রাজপরিচারক তার কাজে যোগদান করলো। রাজপরিচারক চাকরিতে পুনর্বহালের পর ইউসুফের কথা ফেরাউনকে বলতে ভুলে গেল। ফলে ইউসুফ আরও কয়েকটি বছর কারাগারেই রয়ে গেল। নীরবে ধৈর্যের সাথে নিজেকে গড়তে লাগলেন ভবিষ্যতের জন্য। এদিকে ফেরাউন এক রাতে স্বপ্ন দেখলেন তিনি নীল নদের তীরে হাঁটছেন। তার চোখের সামনেই নীল নদের পানি শুকিয়ে যেতে লাগলো। সামনে শুধু কর্দমাক্ত মাটি, বহু মাছ কাদা মাটিতে লাফাচ্ছে। নদীর তলদেশ থেকে 7টা মোটাসোটা গাভী উঠে আসলো। এরপর তার পিছন পিছনে 7টা কঙ্কালসার গরুগুলো খেয়ে ফেললো মোটা সোটা গাভীগুলোকে। ফেরাউন ঘটনা দেখে আতঙ্কিত হলেন। তারপর দেখলেন নদীর তীরে পরিপুষ্ট 7টি গমের শীষ জেগে উঠল। তারপর তা হারিয়ে গেল কাদামাটিতে। সেখানে দেখা দিল 7টি শুকনো শস্যহীন গমের শীষ। ফেরাউন ধর্মর করে ঘুম থেকে উঠলেন, আতঙ্কিত, বিষণ্ণ। স্বপ্নের অর্থ তার কাছে দুর্বোধ্য। পরদিন সভাসদ, জ্যোতিষী, পুরোহিত, মন্ত্রী সবার কাছে স্বপ্নের অর্থ জানতে চাইলেন, কিন্তু কারো উত্তরই ফেরাউনের পছন্দ হলো না। স্বপ্নের এই বিষয়টি রাজপরিচারকের কানে গেল। হঠাৎই তার মনে পড়ল জেলে থাকাকালীন তার স্বপ্ন ও ইউসুফের ব্যাখ্যার কথা। মনে পড়ল সে ওয়াদা করেছিল ফেরাউনের কাছে তার কথা বলবে, কিন্তু সে বেমালুম ভুলে গিয়েছিল। পরিচারক ফেরাউনের কাছে এবার ইউসুফের কথা বলল। ফেরাউন পরিচারককে পাঠালেন ইউসুফের কাছে স্বপ্নের ব্যাখ্যা জন্য। হযরত ইউসুফ স্বপ্নের ব্যাখ্যায় বললেন, আগামী 7 বছর প্রচুর ফসল হবে। ঠিকভাবে চাষাবাদ করা হলে লোকজনের প্রয়োজনের অতিরিক্ত ফসল হবে। অতিরিক্ত ফসল জমা করে রাখতে হবে। এরপর 7 বছর অনাবাদি এবং দুর্ভিক্ষাবস্থা সৃষ্টি হবে। সেই সময় অতিরিক্ত জমানো শস্য ব্যবহার করা যাবে। পরবর্তী সময়ে বীজ হিসেবে ব্যবহার করার জন্য কিছু শস্যদানা জমিয়ে রাখতে পরামর্শ দিলেন। স্বপ্নের ব্যাখ্যা ও পরামর্শে ফেরাউন বিস্মিত হয়ে গেল। তিনি কারাগার থেকে মুক্ত করে তার সামনে ইউসুফকে আনার জন্য আদেশ দিলেন। রাজকর্মচারী ইউসুফকে আনার জন্য দ্রুত কারাগারে গেল, কিন্তু হযরত ইউসুফ তাকে নির্দোষ ঘোষণা করা ছাড়া কারাগার থেকে বেরোতে অস্বীকৃতি জানালেন। ফেরাউন বুঝল অন্যায়ভাবে তাকে অভিযুক্ত করা না হলে ইউসুফ এ ধরনের কথা বলতেন না। সকল ঘটনা তদন্ত করে দেখলেন যে ইউসুফ নির্দোষ। তাকে নির্দোষ ঘোষণা করা হলো। ইউসুফ ফেরাউনের দরবারে এলেন। ফেরাউন তার সাথে কথা বলে তার পাণ্ডিত্য ও পরিশীলিত আচরণ দেখে মুগ্ধ হলেন। হযরত ইউসুফ রাজাকে পরামর্শ দিলেন কিভাবে ভবিষ্যৎ দুর্ভিক্ষাবস্থা থেকে দেশকে রক্ষা করা যাবে। তিনি বললেন, দুর্ভিক্ষ শুধু মিশর নয়, আশেপাশের দেশকেও প্রভাবিত করবে। ফেরাউন হযরত ইউসুফকে খাদ্যমন্ত্রী নিযুক্ত করলেন। সময় এখন তার অনুকূলে। তিনি তার
তিনি সাধারণ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষার জন্য দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করলেন। 7 বছর দুর্ভিক্ষ শুরু হলেও মিশরবাসীর উপর এর কোনো আঁচ পড়ল না, বরং উদ্বৃত্ত শস্য ন্যায্য মূল্যে বিক্রি করার ব্যবস্থা করে প্রতিবেশী দেশগুলোর দুর্ভিক্ষ পীড়িত মানুষকেও বাঁচানোর ব্যবস্থা করলেন। এতে রাজার আন্তর্জাতিক মর্যাদা বেড়ে গেল। রাজা হজরত ইউসুফকে প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করলেন। তিনি সেবা ও ন্যায়পরায়ণতার উজ্জ্বল আদর্শ স্থাপন করলেন, সম্মানিত হলেন সর্বত্র। পবিত্র বাইবেল ও কোরআন শরীফে হজরত ইউসুফের কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। আমরা এই কাহিনীর প্রতিটি ঘটনা বিশ্লেষণ করলে দেখি একজন সফল মানুষ জীবনে যে দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন তা আগাগোড়াই তার ছিল। কিশোর ইউসুফ সূর্য, চাঁদ, 11টি নক্ষত্রের সেজদা করতে দেখার স্বপ্নকে অনায়াসে আমরা তার জীবনের রূপক মনোছবি হিসেবে ব্যাখ্যা করতে পারি। তার জীবনের লক্ষ্য ও প্রাপ্তি এই স্বপ্নেই ধরা দেয় রূপকভাবে, আর এই লক্ষ্যের জন্যে সব সময় তিনি প্রোঅ্যাক্টিভভাবে গতিশীল পদক্ষেপ নিয়েছেন। সকল অবস্থায় পরিস্থিতি সর্বোত্তম ব্যবহার করেছেন। তার ভাইরা যখন তাকে কয় নিক্ষেপ করলো, তখন তিনি আহাজারি হাহুতাশ না করে, হতাশায় ভেঙে না পড়ে, পাথরের চাই ধরে বসে প্রত্যয়ের সাথে সবরের সাথে অপেক্ষা করতে লাগলেন। বণিকরা তখন তাকে কুয়া থেকে তুলে কৃতদাসের মতো বেঁধে নিয়ে চলল, তখনও তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। যোগ্যতা ও ব্যবহারের সর্বোত্তম প্রয়োগ করে গৃহকর্তার মন জয় করলেন। তিনি তার পরিবারের সদস্যের মতো মর্যাদার অধিকারী হলেন। গৃহকর্তার স্ত্রী জুলেখা যখন প্রেম নিবেদন করলো, তখনও যুবক ইউসুফ গৃহস্বামীর প্রতি বিশ্বস্ত থাকলেন। তিনি কোনোভাবে প্রভাবিত হলেন না। যখন জুলেখা জোর করে ইউসুফের সাথে মিলিত হতে চাইল, ইউসুফ তখন নিজেকে পাপ থেকে মুক্ত রাখার জন্য দৌড়ে পালাতে গিয়ে গৃহস্বামীর সামনে পড়লেন, আর জুলেখা পুরো ব্যাপারটিকেই ইউসুফের উপর চাপাতে চাইল। তখন তিনি রিঅ্যাক্টিভ না হয়ে পুরো ঘটনা পর্যালোচনার দায়িত্ব গৃহস্বামীর উপর অর্পণ করেন। ফলে গৃহস্বামী পুরো ঘটনা পর্যালোচনা করে বুঝতে পারেন ইউসুফ নির্দোষ, কিন্তু কেলেঙ্কারি ও মর্যাদা হানির ভয়ে ষড়যন্ত্রের মাধ্যমে আজিজ ইউসুফকে কারাগারে নিক্ষেপ করেন। তখনও হজরত ইউসুফ কোনো রিঅ্যাক্টিভ আচরণ করেননি। প্রাক্তন মনিব আজিজের বিরুদ্ধে কোনো কথা বলেননি, বরং কারাগারে নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করার সাধনায় নিজেকে নিয়োগ করেন। বন্দি জীবনকে তিনি ধ্যানের মাধ্যমে আত্মশক্তিকে বিকশিত করার সুযোগ হিসেবে গ্রহণ করেন। স্বপ্ন ব্যাখ্যা সফল হয়ে রাজপরিচারক কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাজার কাছে ইউসুফের কথা বলতে ভুলে গেলেও তিনি কোনো ক্ষোভ প্রকাশ করেননি। স্বপ্নের ব্যাখ্যা শোনার পর ফেরাউন ইউসুফকে দরবারে আসতে বলার পর তিনি দরবারে গিয়ে প্রাক্তন মনিব আজিজের বিরুদ্ধে কোনো নালিশ করতে পারতেন, কিন্তু তখনও তিনি মনিবের বিশ্বাস লঙ্ঘন করেননি, মনিবের বিরুদ্ধে কিছু বলেননি। তিনি যে নির্দোষ এই তদন্তের দায়িত্ব রাজা যাতে নিজে গ্রহণ করেন, কার্যত সেই দাবি জানিয়েছিলেন। মিশরের প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি তার বিরুদ্ধে চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ গ্রহণ করেননি। এমনকি তার বৈমাত্রীয় ভাইদের কবজার মধ্যে পেয়েও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছেন। জীবনের প্রতিটি সমস্যা ও দুর্যোগ তিনি মোকাবেলা করেছেন প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, সবর করে। সব সময় নিজ বিশ্বাসে অটল থেকেছেন আর মেধাকে কাজে লাগিয়েছেন সৃষ্টির সেবায়। ফলে কৈশোরে দেখা স্বপ্ন বা মনোছবি বাস্তবিত হয়েছে তার জীবনে। তাই আমরা নিঃসংশয়ে বলতে পারি, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি আপনাকে পৌঁছে দেবে মহামান্বিত জীবনে। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম? দৃষ্টিভঙ্গির গুরুত্ব শিখতে পারলাম। আর একটা জিনিস শিখতে পারলাম, আমরা যে অন্যের কথায় নাচবো না, অন্যের কথায় হাসবো না, অন্যের কথায় কাঁদবো না। আমরা নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের উপর রাখবো। অন্যের কথায় আমরা কখনো প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেব না। নিজের বিবেক বিবেচনা দিয়ে বিচার করব।
অন্য কেউ গালিগালাজ করলে আমি যদি রেগে যাই তাহলে আমার নিয়ন্ত্রণ অন্যের হাতে, বা অন্য কারো তুষামধ্যে যদি আমি খুব মুচকি মুচকি হাসি এবং তা খুব আনন্দিত হয়ে যাই, সেটাও অন্যের নিয়ন্ত্রণে চলে গেলাম, তাহলে সে প্রভাবিত করে তার কাজ করিয়ে নেবে। সুতরাং আমরা প্রভাবিত হব না, আমরা হচ্ছে আমাদের লক্ষ্যের প্রতি অটল থাকব। যে যাই বলুক না কেন, যে যাই করুক না কেন, তাতে আমরা কখনোই লক্ষ্য থেকে বিচ্যুত হব না। সবাই ভালো থাকবেন, ভালো থাকুন। আর এই বইটা সরাসরি পড়তে পারেন, কোয়ান্টাম মেথড, সাফল্যের চাবিকাঠি। আল্লাহ হাফেজ।